আজ আমরা দেখতে চলেছি 2015 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো আই এম হিরো। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেখানে পুরো পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল আর এই জম্বিদের শহরে সার্ভাইভ করেছিল সকলের কাছে হিরো হতে যাওয়া একজন বোকা লোক। আমরা তো কম বেশি অনেক ধরনের জম্বি মুভির গল্প দেখেছি, কিন্তু আজকের এই মুভির গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটি জায়গায় বোরিং লাগবে না, কারণ এই মুভিটি 2015 সালের পর ওয়ার্ল্ড ওয়াইড এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে জম্বি মুভির ক্যাটাগরিতে অনেকগুলি অ্যাওয়ার্ড রয়েছে এই মুভির দখলে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা একটি কমিক কোম্পানিকে দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের কমিক্স বুক লেখা হয়, তবে এই কোম্পানিটি খুবই ছোটখাটো একটি কোম্পানি ছিল, যেখানে একজন ডিরেক্টর এবং তার আন্ডারে 4 জন আর্টিস্ট কাজ করে থাকে, যারা কিনা কমিক্সের বিভিন্ন ড্রয়িং গুলো করে থাকে। আর এই ড্রয়িং আর্টিস্টদের মধ্যে আমরা ইউকি নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। কমিক্স নিয়ে কাজ করা তার একটি ফ্যাশন ছিল, সে শখের বসে কম বেতন হওয়া সত্ত্বেও এই কাজটি করতে থাকে। সেখানে আবার মিথু নামের একটি মেয়ে কাজ করত। তো একদিন যখন তারা সবাই কাজ করছিল, তখন তারা টিভিতে অদ্ভুত একটি নিউজ দেখতে পায়। শহরের রাস্তা দিয়ে নাকি একজন ব্যক্তি তার কুকুর নিয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটি মহিলা চলে আসে, আর সেই মহিলাটি সোজা সেই কুকুরটিকে কামড় বসিয়ে দেয়। এমনকি কুকুরটির মালিক যখন কুকুরটিকে বাঁচাতে আসে, তখন সেই মহিলা তাকেও কামড় দিয়ে দেয়। এতে করে কুকুরটি এবং কুকুরটির মালিকটিও হঠাৎ করে অদ্ভুত আচরণ করছে। এমন একটি নিউজ শুনে তারা সবাই তো একদম অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আরো একটি নিউজ বলা হচ্ছিল, যেখানে হঠাৎ করে শহরের বিভিন্ন জায়গাতে তারা মানুষের উপর আক্রমণ করছে, তাই পুলিশেরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এই নিউজটি শুনে ইউকির একজন কলিগ মজা করে বলছিল, এই কয়েকদিন তুমি একটু সাবধানে থেকো, কারণ চাকরি না পাওয়ার কারণে তোমার আচরণও অনেক অদ্ভুত হয়ে যাচ্ছে, তাই পুলিশ না জানে আবার তোমাকেও ধরে নিয়ে যায়। তবে ইউকির কাছে এই কথাটি একদমই পছন্দ হয় না। সে তখন তার সেই কলিগকে বলে, কমিক্সের ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে, যেটাতে মানুষের কতটুকু সৃজনশীলতা প্রয়োজন? আমি টাকার জন্য নয়, বরং নিজের পেশন থেকে কাজটি করে থাকি। ইউকির কথা শুনে তার সঙ্গে যারা কাজ করত তারাও ইউকির সাথে হাত মিলায়, আর তারা অনেক বেশি মোটিভেট হয়ে যায়। তারা সবাই কমিক্সের ব্যাপারে স্লোগান দিতে থাকে, যেন ইউকির মতো কমিক্স তাদেরও বেশন। কিন্তু এমন সময় একজন কলিগের ডাকে ইউকির হুঁশ ফিরে আসে। আসলে এতক্ষণ সে কমিক্সের ব্যাপারে যে মোটিভেট কথা বলছিল, সেগুলো মূলত তার কল্পনা ছিল। সে সারাদিন কমিক্স নিয়ে কল্পনাতে ডুবে থাকে, যদিও সে বারবার তার মনকে বোঝানোর চেষ্টা করে যে কমিক্স হচ্ছে তার পেশন, কিন্তু তারপরেও মনে মনে অনেক ভালো একটি চাকরি পেতে চায়। আর সে সবসময় নিজেকে কল্পনাতে হিরো মনে করে, কিন্তু বাস্তব জীবনে সে ছিল খুবই ভীতু। তার কারোর সামনে দাঁড়িয়ে একটি কথাও বলার সাহস ছিল না। তার এই সমস্ত মোটিভেশন তার কমিক্স এবং তার কল্পনাতেই ফুটে ওঠে। তো এমন সময় আবার সেখানে তাদের ডিরেক্টর চলে আসে। ডিরেক্টর তাদের কাছে জানতে চায় যে তাদের নতুন কমিকটি কমপ্লিট হয়েছে কিনা। মিথু তখন তাকে বলে যে তার সমস্ত স্টোরি লেখা কমপ্লিট হয়ে গেছে। ডিরেক্টর তখন তাকে তার স্টোরি নিয়ে অফিসে আসতে বলে। মিথু তখন সেখানে চলে যায়। এরপর অফিস শেষ করে ইউকি তার বাড়িতে ফিরে আসে, যেখানে সুজুকি নামের একটি মেয়ে ছিল। এই মেয়েটি হচ্ছে তার গার্লফ্রেন্ড। তবে সুজুকি তার সঙ্গে এখানে একটি কথাও বলে না। সে সেখানে চুপচাপ শুয়ে টিভি অন করে দেয়, আর ইউকিও এখানে কোনো কথা না বলে প্রতিদিনের মতো একা একা খাবার খেতে শুরু করে। এমন সময় টিভিতে একজন মেয়ে বলছিল যে আপনারা কখনো এমন কোনো মানুষকে ভালোবাসবেন না যারা কিনা শুধুমাত্র তাদের কাজ নিয়েই পড়ে থাকে, তাহলে ছোট্ট এই জীবন থেকে আপনারা সবকিছুই হারিয়ে ফেলবেন। ভালোবাসা কি জিনিস সেটা কোনোদিন বুঝতেই পারবেন না। সুজুকি তখন ইউকিকে শোনানোর জন্য ভলিউম বাড়িয়ে দেয়, আর ইউকিরও কথাগুলো শুনে বেশ খারাপ লাগে। সে বুঝতে পারে আসলে যে সুজুকি কতটা কষ্ট পেয়েছে, কারণ সেও সবসময় তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। সেদিন রাতের বেলা তার একদমই ঘুম আসছিল না, তাই সে বসে বসে তার কমিক্সের ড্রয়িং করছিল। তবে কিছুক্ষণ পর সে তার পুরোনো জিনিসগুলো দেখছিল। তাকে বেস্ট কমিক্স ড্রয়িং আর্টিস্ট হিসাবে দেওয়া হয়েছিল। এবার ইউকি তার লকারটি খোলে, যেখানে তার একটি গান এবং গানের লাইসেন্স ছিল। ইউকি তখন তার গানটি হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হিরোর মতো পোস্ট করছিল, কিন্তু এসব দেখে সুজুকি একদম বিরক্তি হয়ে যায়, আর সে ইউকিকে বলে, তুমি তো ঠিক মতন ইনকামও করতে পারো না, এখন কি আমাকে শান্তি মতন ঘুমাতেও দেবে না? ইউকি
তখন তাকে বলে, তুমি দেখে নিও, আমার নিজের প্রথম কমিক্সটি অন্তত পাবলিশ হতে দাও, তারপর দেখবে কিভাবে আমার পকেটে টাকা আসতে থাকে, তারপর আমরা দুজন অনেক ভালো থাকবো, তোমাকেও আমি অনেক ভালো রাখবো সুজুকি, তুমি শুধু আমাকে একটু সময় দাও। এইসব বলে সে সুজুকির মন ভালো করার চেষ্টা করছিল। এবার পরের দিন ইউকি তার কমিক্সের স্টোরি নিয়ে একজন পাবলিশারের কাছে যায়, যাতে করে খুব দ্রুত সে তার কমিক্সটি পাবলিশ করতে পারে। তো সেই পাবলিশার তখন তার কমিক্সটি পড়ে বলে, তোমার কমিক্সের মধ্যে স্পেশাল কি আছে? স্টোরিটির মধ্যে আমি তো ইউনিক কোনো কিছুই দেখছি না, সম্পূর্ণ স্টোরিটি তো আমার সাধারণ কমিক্সের মতো লাগছে। আর ঠিক এমন সময় সেখানে একজন পপুলার কমিক্স রাইটার আসে। পাবলিশার তখন তার সঙ্গে কথা বলতে যায়। এদিকে সেই কমিক্স রাইটারের সাথে ইউকির দেখা হয়ে যায়। ইউকি এবং সে দুজন দুজনাকে চিনতে পারে। আর সে 15 বছর আগে ইউকি যে অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই অ্যাওয়ার্ড ফাংশনে এই কমিক্স রাইটারও একটি অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু এত বছর পর ইউকি কোনো কিছু না করতে পারলেও এই রাইটার এখন অনেক পপুলার একজন রাইটার হয়ে গেছে। আর ইউকির তো এখনো নিজের কোনো কমিক্সের পাবলিশ হয়নি। তো এদিকে সেই পাবলিশার ইউকির স্টোরিটি রিজেক্ট করে দিয়ে সেই পপুলার রাইটারকেও আপ্যায়ন করতে চলে যায়। ইউকির এই বিষয়টি অনেক খারাপ লাগে। ইউকি ভাবে যে সে আসলে একজন লুজার। এরপর সে সোজা সুজুকির কাছে ফিরে আসে। সুজুকি তার কাছে কমিক্স পাবলিশের খবর জানতে চায়। ইউকি তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে জানায় যে তার কমিক্সটিকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। সুজুকি এতে আজকে ভীষণ রেগে যায়, আর সে তার কমিক্সের সমস্ত জিনিসপাতিগুলো ছুঁড়ে ফেলতে লাগে। এবার সে চিৎকার করে ইউকিকে বলে, তোমাকে আমি কত বছর ধরে বলছি যে এই কমিক্সের দুনিয়া থেকে তুমি বেরিয়ে এসো, এসব দিয়ে কোনো কিছুই হবে না, তুমি একটা চাকরি খুঁজো, একটা ভালো জব করো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এত বছর এই কমিক্সের পিছনে কাজ করে কি কোনো লাভ হয়েছে? তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করতে করতে আমার 34 বছর বয়স হয়ে গেছে, আমি আর কত অপেক্ষা করব? তুমি কবে সাকসেস হবে আর তুমি কবে বিয়ে করবে? আমি আর একটি দিনও তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। এই বলে সুজুকি ইউকিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়, কারণ এটা আসলে তারই বাড়ি ছিল। এরপর সুজুকি তার রুম থেকে ইউকিকে কাঁদতে কাঁদতে বলে, তুমি আজ থেকে তোমার কমিক্সের স্বপ্ন ছেড়ে দিবে, কমিক্সের সবকিছু ছুড়ে ফেলে দিয়ে নতুন একটি চাকরি খুঁজবে, বেতন আমাদের দুজন চলার মতো হলেই হবে, আর তারপর তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু যদি তুমি এমনটা না করতে পারো, তাহলে কোনোদিনও আমার সামনে আসবে না। হয়তো তুমি তোমার জীবনে কমিক্সকে বেছে নিবে, না হলে আমাকে। সুজুকির কথা শুনে ইউকির অনেক খারাপ লাগে, আর সে দরজার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়। সে তাকে অনেকবার সরি বলে। এরপর সে তাকে বলে, তোমার রুমের ভিতরে আমার গানের লাইসেন্সটি আছে, আমাকে আমার লাইসেন্সটি দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। সুজুকি এতে বুঝতে পারে যে তাহলে ইউকি হয়তো কমিক্সকে বেছে নিয়েছে, তাই সে রাগ করে দরজা না খুলে ভেতর থেকে লাইসেন্সটি দিয়ে দেয়। ইউকি তখন বাইরে একটি বেঞ্চিতে এসে অনেক সময় যাবৎ মন খারাপ করে বসে থাকে। সে তার অফিসে শিফট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার পরের দিন সকালে সে যখন তার অফিস করছিল, ঠিক তখনই টিভিতে একটি নিউজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে শহরে নাকি নতুন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষ অদ্ভুত আচরণ করছে। ধারণা করা যাচ্ছে ভাইরাসটি আস্তে আস্তে ভয়ানক রূপ ধারণ করতে পারে। এদিকে এমন সময় মিথু তাদের সবাইকে বলে যে আজকে তার শরীরটা একদমই ভালো না, তার অনেক খারাপ লাগছে। তাই মিথু তখন সেখান থেকে অন্য একটি রুমে চলে যায়। এমন সময় তাদেরই একজন কলিগ তাদের সবাইকে জানায় যে প্রায় 2 ঘন্টা পর মিথু ডিরেক্টরের রুম থেকে বেরিয়ে এসেছে, আর বেরিয়ে আসার পর থেকে সে অনেক অদ্ভুত আচরণ করছে। তার শরীরে কোমরে একটি দাগও দেখা যাচ্ছে। কিন্তু ডিরেক্টরের তো একটি সুন্দর পরিবার আছে, তাহলে ডিরেক্টর কেন মিথুর সঙ্গে এমন কাজ করেছে? তারা আসলে এখানে খারাপ কিছু ভাবছিল। তবে ঠিক এমন সময় সেখানে ডিরেক্টর চলে আসে। ডিরেক্টরও এখানে বলছিল তার শরীরও আজকে ভালো লাগছে না, তাই সে এখানে একটি মেডিসিন নিচ্ছিল। তবে এখানে দেখা যায় যে ডিরেক্টরের চোখগুলো আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে। অন্যদিকে ইউকি কমিক্স লিখতে লিখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঠিক এমন সময় সুজুকি তাকে ফোন করে। ইউকি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর তার কলিগদের যেন কাজে ডিস্টার্ব না হয়, তাই সে কথা বলার জন্য বারান্দায় চলে আসে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত সমাপ্ত। নতুন নতুন মুভি এক্সপ্লেন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না।